আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্টাডি ইন ফ্রান্স ফ্রম বাংলাদেশ। সো আমরা কিন্তু আরেকটা ভিডিও আপনাদের জন্য অলরেডি মেক করেছি, যেটা ছিল ফ্রান্স স্টুডেন্ট ভিসা ফুল গাইডলাইন। ওই ভিডিওটাতে আমরা ডিসকাস করেছিলাম আপনি যদি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে ফ্রান্সে আসতে চান বা ইউরোপের যে কোনো কান্ট্রিতে যদি আপনি স্টাডির জন্য আসতে চান, তাহলে আপনার প্রিপারেশনটা কীরকম হবে, আপনারা কিভাবে ইউনিভার্সিটি থেকে এডমিশন নিয়ে তারপরে আপনাদের ফাইল স্টেপ বাই স্টেপ গুছিয়ে আপনারা ফ্রান্স অ্যাম্বাসি, ঢাকাতে যে ফ্রান্স অ্যাম্বাসি আছে সেখানে আপনারা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং ফ্রান্স অ্যাম্বাসিতে আপনারা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে কিভাবে ইন্টারভিউ ফেস করবেন, আর অ্যাম্বাসিতে কী ধরনের প্রসেসগুলো আসলে হয় একজন স্টুডেন্টের সাথে, এবং এটার পরের যে স্টেপটা মানে আপনারা যখন ভিসা পেয়ে যাবেন এরপর আপনারা ফ্রান্সে আসার পরে কিভাবে আপনাদের কস্ট মিনিমাইজ করে বাসা খুঁজে পাবেন এবং এখানে আপনারা কিভাবে কি করবেন, ফ্রান্স স্টুডেন্ট ভিসা রিলেটেড সকল ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা অনেকেই কোয়েশ্চেন করেছেন যে আপু ফ্রান্সের ইউনিভার্সিটিতে কয়টা সেমিস্টার, ফ্রান্সের টিউশন ফি কত, তারপরে আপনারা আরও কোয়েশ্চেন করেছেন আমি যদি ফ্রান্সে স্টাডির জন্য যাই সেই ক্ষেত্রে স্টাডি কমপ্লিট করার পরে আমি কি কাজ পাবো কি না, ফ্রান্সে কি আমি সেটেল হতে পারবো কি না, ফ্রান্সে কী ল্যাঙ্গুয়েজ শিখে যেতে হবে, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখা লাগবে কি না, ব্যাংক স্টেটমেন্ট কত। তো এই রিলেটেড সকল ইনফরমেশনগুলো আমি আপনাদের সাথে এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রান্সের সেমিস্টার কখন কখন শুরু হয় এবং আপনারা এডমিশনটা কখন নেবেন। তো ফ্রান্সে আসলে 3টা সেমিস্টারে এখানে স্টাডি ভিসার জন্য স্টুডেন্টরা আসতে পারে। সেই ক্ষেত্রে সবথেকে পপুলার যে সেমিস্টারটা সেটা হচ্ছে অটম সেমিস্টার, মানে সেপ্টেম্বর মাসে যে সেমিস্টারটা শুরু হয়। এই সেপ্টেম্বর মাসে যে সেমিস্টারটা শুরু হয় এখানে কিন্তু সবথেকে বেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ফ্রান্সে আসে পড়াশোনা করার জন্য। তো আপনারা কিন্তু এই সেপ্টেম্বরের যে সেশনটা শুরু হয় এই সেশনটাকে বাংলাদেশ থেকে বেছে নিতে পারেন, কারণ যেহেতু সেপ্টেম্বর মাসে সবথেকে বেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এডমিশন নিয়ে থাকে ফ্রান্সে এবং ইউরোপের প্রতিটি কান্ট্রিতে, সেহেতু আপনার কিন্তু এই সময় যদি এডমিশনের জন্য ট্রাই করেন আপনার কিন্তু চান্সেসটা বেড়ে যায়। আর এছাড়াও আপনার স্প্রিং সেমিস্টারেও কিন্তু আপনি এডমিশনের জন্য ট্রাই করতে পারেন। আর এই ফ্রান্সে স্প্রিং সেমিস্টারটা শুরু হয় হচ্ছে জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি মাসের শুরু পর্যন্ত, এই টাইমে ক্লাস শুরু হয়ে যায়। আর এছাড়াও আপনার সামার সিজনেও কিন্তু ফ্রান্সে স্টুডেন্ট ভিসায় আসা যায়, তবে সামার সিজনটা হচ্ছে সব থেকে ডাল একটা সিজন। সামারের সিজনের যেই সেমিস্টারগুলো শুরু হয় দেখা যায় যে কোনো কোনো ইউনিভার্সিটিতে আপনার সিট খালি আছে, অথবা কোনো ইউনিভার্সিটি আছে যেই সাবজেক্টগুলো খুবই মানে ডিমান্ডিং না আর কি, দেখা যায় যে সেই সাবজেক্টে কেউ এডমিশন নেয়নি স্প্রিংয়ে এবং অটাম সিজনে, তখন এডমিশন নেওয়ার জন্য একটা সুযোগ পায়। তো আপনারা এডমিশন নেওয়ার পরে কিন্তু আপনাদেরকে ভিসা রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। সুতরাং মিনিমাম যদি সেপ্টেম্বরে ক্লাস শুরু হয় এর থেকে 3 মাস আগে আপনারা কিন্তু ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করে আপনারা এডমিশন নিয়ে নেবেন এবং 3 মাস আগে কিন্তু আপনারা ভিসা প্রসেসিংয়ের জন্য ট্রাই করা শুরু করবেন, মানে অ্যাম্বাসির যে অ্যাপয়েন্টমেন্ট থাকে এবং আপনার ফ্রান্সে যে আপনি যেখানে এসে থাকবেন এগুলোর হোটেল বুকিং বা আপনি যদি বাসা নিয়ে থাকেন বাসার বুকিং, সকল কার্যকলাপ যেমন ইন্টারভিউ, তারপরে আপনার ইন্টারভিউর পরে যে আপনাকে ভিসা দেওয়া হবে সেটার জন্য একটা সময় লাগে। এজন্য মিনিমাম আপনারা 3 মাস আগে ফ্রান্স ইউনিভার্সিটি থেকে এডমিশন নিয়ে সেই ভিসা রিলেটেড প্রসেসটা শুরু করে দিবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদের যে কোশ্চেনটা খুবই কমন সেটা হচ্ছে ফ্রান্সের টিউশন ফি কেমন। ফ্রান্সের টিউশন ফিটাও কিন্তু বাংলাদেশের মতোই আপনারা কম্পেয়ার করতে পারবেন, মানে বাংলাদেশে যেমন আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করছেন, আপনার সাবজেক্টটা কি ইঞ্জিনিয়ারিং সাইডের কিনা বা বিবিএ এমবিএ ব্যাকগ্রাউন্ডের কিনা, অথবা আপনি কি মেডিকেল সাইডে পড়াশোনা করছেন কিনা, ওইগুলোর কস্ট যেমন একরকম। আর জেনারেল লাইনে যারা পড়াশোনা করে, যেমন ধরেন সোসিওলজিতে যারা পড়াশোনা করছে বা আপনার বাংলায় অনার্স করছে বা ইংলিশে অনার্স করছে, ওনাদের কস্ট যেমন একটু কম থাকে, এখানেও ফ্রান্সেও কিন্তু সেম, কারণ
এখানেও দেখা যায় আপনি যেই সাবজেক্টটা চুজ করবেন, যদি আপনি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করেন সেই ক্ষেত্রে আপনার কস্ট হবে এক ধরনের, আপনার টিউশন ফি এডমিশন ফি হবে এক ধরনের। আবার আপনি যদি দেখা গেল যে ফ্যাশন টেকনোলজিতে পড়াশোনা করছেন অথবা মেডিকেলের জন্য আপনি পড়াশোনা করতে এসেছেন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু এডমিশন ফি এবং টিউশন ফি এখানে অনেক ভেরি করে। ইভেন আপনি কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন সেখানেও কিন্তু আপনার টিউশন ফিটা ভেরি করে। ফ্রান্সে এক বছরের টিউশন ফিটা কীরকম লাগে, যদি আপনারা নর্মাল কোনো সাবজেক্টে পড়াশোনা করতে আসেন, যেমন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের উপরে কোনো ডিপ্লোমা করতে আসলেন অথবা অনার্স করতে আসলেন, যদি সেটা এক বছরের কোর্স হয়ে থাকে তাহলে আপনার বছরে 500 ইউরো থেকে 600 ইউরোর মতো লাগবে। তারপরে আপনার যদি সেটা হয়ে থাকে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো একটা কোর্স, ইঞ্জিনিয়ারিংয়ের যদি বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে থাকে বা ডিপ্লোমা হয়ে থাকে, সেই ক্ষেত্রে বছরে 2000 থেকে 2500 ইউরোর মতো লাগবে। যদি আপনার সেটা বিএসসি ইঞ্জিনিয়ার এবং ডিমান্ডিং যে কোর্সগুলো আছে, যেমন আপনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে, তারপরে আর্কিটেকচার আছে, তারপরে এই রিলেটেড যেগুলো ফ্যাশন টেকনোলজির যে ডিমান্ডিং সাবজেক্টগুলো আছে, যদি ওখানে আপনারা এডমিশন নেন সেই ক্ষেত্রে আপনাদের এখানে কস্টিংটা আপনার 3000 ইউরো থেকে 5000 ইউরোর মধ্যে পড়ে আর কি বছরে। কারণ যেই সাবজেক্টগুলোর ডিমান্ড যত বেশি এবং যেই সাবজেক্টগুলো আপনার কোর্স করাতে বেশি খরচ হয় সেগুলোর কিন্তু আপনাদের এডমিশন ফি এবং টিউশন ফিও বেশি। ফ্রান্সের কিন্তু এডুকেশন সিস্টেম এবং বাংলাদেশের এডুকেশন সিস্টেম কিন্তু অনেক পার্থক্য আছে। ফ্রান্সের এডুকেশন সিস্টেম নিয়ে আমি অন্য একটা ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওতে আর ফ্রান্সের এডুকেশন সিস্টেম নিয়ে কিছু বলবো না, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখন আমি চলে যাই এর পরের যে স্টেপটা, সেখানে যে ফ্রান্সের আপনার স্টাডি ভিসার জন্য কীরকম IELTS এর স্কোর লাগে। এক এক ইউনিভার্সিটি কিন্তু এক এক ধরনের ডিমান্ড করে থাকে। কোনো কোনো ইউনিভার্সিটি ডিমান্ড করে যে IELTS এর স্কোর 6 লাগবে, কোনো ইউনিভার্সিটি ডিমান্ড করে IELTS এর স্কোর 6.50 লাগবে, এবং কিছু কিছু ইউনিভার্সিটি কিন্তু IELTS এর কোনো ধরনের স্কোরই ডিমান্ড করে না। সেই ক্ষেত্রে যেসব ইউনিভার্সিটিগুলা IELTS ডিমান্ড করে না, সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনারা যখন ফ্রান্সে অ্যাজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে চলে আসবেন, আসার পরে কিন্তু এখানে একটা ইংলিশের কোর্স আপনাকে করে নিতে হবে। যেহেতু আপনি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, সেহেতু এই যে আপনি এখানে ফ্রান্সে আসার পরে আপনার মেইন কোর্স শুরু করার আগে যে আপনি এখানে কোর্সটা করে নিলেন ইংলিশের কোর্স, সেটাতে কিন্তু আপনার কস্ট একটু বেশি লাগবে। এজন্য বেটার হচ্ছে আপনি বাংলাদেশ থেকেই IELTS বা ইংলিশের কোর্সগুলো করে আসেন। তারপরে হচ্ছে আপনারা কেউ কেউ আমাদেরকে কোয়েশ্চেন করেছেন যে ফ্রান্সে স্কলারশিপ কি আছে। হ্যাঁ, ফ্রান্সে কিন্তু স্কলারশিপের অনেক অনেক সুযোগ সুবিধা আছে। সেই স্কলারশিপটার নাম হচ্ছে আইফেল স্কলারশিপ। তো এই আইফেল স্কলারশিপ নিয়ে কিন্তু আমার ছেলে ইন্তিশার, সে কিন্তু অলরেডি ইন্তিশার ইহরাম ব্লগসে এই ভিডিওটি কিন্তু মেক করেছে। আপনারা চাইলে আইফেল স্কলারশিপের যেই ফ্যাসিলিটিসগুলো এবং এখানে আইফেল স্কলারশিপে আসার জন্য কি ধরনের সুযোগ সুবিধা আছে সব কিছু জানতে পারবেন এই ভিডিওটি থেকে। তো আমি আইফেল স্কলারশিপ সম্পর্কে আর এখানে কিছু বলছি না। আপনাদের যাদের এই স্কলারশিপ সম্পর্কে জানার ইচ্ছা, আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন ইনশাল্লাহ। তারপরে হচ্ছে আপনাদের কারোর কোশ্চেন ছিল, আমি যদি ফ্রান্সে স্টাডি ভিসায় যাই, স্টাডি কমপ্লিট করার পরে আমার ফ্রান্সে কি থাকার সুযোগ সুবিধা হবে? এটার অ্যান্সার হচ্ছে হ্যাঁ, হবে। আপনি যখন এখানে স্টাডি কমপ্লিট করে ফেলবেন, আপনাকে 1 বছর সময় দেওয়া হবে জব সার্চ করার জন্য, এবং আপনি এই 1 বছরের মধ্যে যদি যে কোনো কাজ খুঁজে পান তাহলে কিন্তু আপনি আপনার যে স্টুডেন্ট ভিসা আছে সেটা কনভার্ট হয়ে আপনার কিন্তু ওয়ার্ক পারমিটে চলে যাবে। তো এভাবে আপনি কিন্তু একটা পর্যায়ে যেয়ে ফ্রান্সে এভাবে কাজ করতে করতে একটা পর্যায়ে যেয়ে আপনি এখানে কিন্তু রেসিডেন্সও পেয়ে যাবেন। তারপরে হচ্ছে আপনাদের আরও কিছু কোয়েশ্চেন ছিল যে আমাদেরকে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখা লাগবে কি না যদি আমরা ফ্রান্স ইউনিভার্সিটিতে পড়তে যাই। যেহেতু আপনি ফ্রান্সে একজন স্টুডেন্ট হিসেবে আসবেন এবং আপনার কিন্তু ফ্রান্সে এই যে স্টাডি কমপ্লিট করার পরে কাজ খুঁজতে যাবেন, তখন কিন্তু অবশ্যই আপনাকে ফ্রান্সের ল্যাঙ্গুয়েজটা জানা লাগবে। আপনারা ফ্রান্সের যে ল্যাঙ্গুয়েজটা মিনিমাম যে ল্যাঙ্গুয়েজটা লাগে কথাবার্তা বলার জন্য, আপনি একটা সুপার মার্কেটে যাবেন, সেখানে শপিং করা লাগবে, আপনার কোথাও একটা অ্যাপয়েন্টমেন্ট থাকবে, সেখানে টুকটাক যে কনভারসেশনগুলো এগুলো যেন আপনারা করতে পারেন, সেজন্য আপনারা
লেভেল A1 এবং লেভেল A2 এই দুটো কোর্স কিন্তু আপনারা বাংলাদেশ থেকেই কমপ্লিট করে আসতে পারেন। তো আপনারা যারা বাংলাদেশে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছেন অথবা প্রাইভেটভাবে যারা এ লেভেল ও লেভেল কমপ্লিট করেছেন আপনাদের কিন্তু আইএলটিএস লাগবে না। আর যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছেন আপনাদের কিন্তু আইএলটিএসটা লাগবে, যদি এটা আইএলটিএস চায় সেই ক্ষেত্রে। আর এখানে যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আছেন, যারা স্টাডির জন্য দেশের বাইরে আসতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে দেখা যাবে যে যেহেতু আপনাদের এই ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে অন্য একটা দেশের ল্যাঙ্গুয়েজ শেখার সুযোগ থাকে, স্পেশালি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা ম্যাক্সিমাম স্কুলগুলোতেই শেখানো হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের উপরে দেখা যাবে যে অটোমেটিক্যালি আপনারা ইংলিশ পারার সাথে সাথে আপনারা কিন্তু ফ্রেঞ্চের যে লেভেল A1 এবং লেভেল A2 দেখা যাবে এই লেভেলটা আপনারা ক্রস করে গেছেন। সুতরাং আপনাদের আর কোনো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের আলাদা কোর্স করারও খুব একটা প্রয়োজন হবে না। আর ফ্রান্সের যে ইউনিভার্সিটিগুলো আছে ওখানে অ্যাজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসলে আপনি কিন্তু ইংলিশেই এই দেশে পড়াশোনা করার সুযোগ পাবেন। এখানে যারা লোকাল স্টুডেন্ট আছে, মানে আমার ছেলেরা কিন্তু যদি ইউনিভার্সিটিতে ভর্তি হয় সেই ক্ষেত্রে ওদের কিন্তু পুরো কোর্সটাই কিন্তু ফরাসি ল্যাঙ্গুয়েজে হবে, কিন্তু যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছেন আপনাদের কিন্তু ইংলিশে কোর্স করানোর আলাদা ইউনিভার্সিটি, ওখানে কিন্তু আপনারা আলাদাভাবেই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে ইংলিশে কোর্স করার সুযোগটা পেয়ে যাবেন। তো এখন আমি আসি ব্যাংক স্টেটমেন্ট সম্পর্কে। তো ব্যাংক স্টেটমেন্টটা হচ্ছে এটা আপনার ডিপেন্ড করে আপনি কী ধরনের স্ট্যাটাসে আছেন। জাস্ট এখানকার যে ইউনিভার্সিটিগুলো আছে, ফ্রান্সের ইউনিভার্সিটি বুঝতে হবে যে আপনার কাছে যেই অ্যামাউন্টটা আছে এটা দিয়ে আপনি ফ্রান্সের টিউশন ফি দিয়ে এক বছরের যে থাকা খাওয়ার খরচ ফ্রান্সে সেটা আপনি বিয়ার করতে পারবেন, এরকম একটা অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে আপনি দেখাতে পারেন। সেটা আপনি যেই কোর্সে আসছেন সেই কোর্সের যেই স্টাডির টিউশন ফি আছে সেটার উপর ক্যালকুলেট করে আপনি ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারেন। অথবা অ্যাভারেজে আপনি যদি 12 লাখ টাকা, 14 লাখ টাকা, 15 লাখ টাকা দেখাতে পারেন। যত বেশি দেখাবেন তত আপনার যখন ভিসার জন্য ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনার জন্য সুবিধা। আর যদি এটা কম হয় তাহলে আর কি দেখা যাবে যে যখন আপনি ভিসার জন্য যাবেন এমবেসিতে তখন হয়তো ওনারা একটু ঝামেলা করতে পারে। এই জন্য বেটার হচ্ছে আপনার 12 লাখ 13 লাখ টাকা দেখানোর পরে আপনারা যদি বেশি দেখাতে পারেন সেটা ভালো। আর একবারে একটা বড় অ্যামাউন্ট আপনারা হুট করে আপনাদের অ্যাকাউন্টে রাখবেন না। ব্যাংক স্টেটমেন্টটা দেখে যেন মনে হয় যে এটা একটা ন্যাচারাল ব্যাংক স্টেটমেন্ট, প্রতি মাসেই বা 2-3 মাস 3 মাসের একটা স্টেটমেন্ট যে দেখাবেন সেখানে আপনারা লেনদেন দেখাবেন, এরকম টাইপের আর কি। ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আমি পরবর্তীতে যদি আপনাদের কমেন্টে এরকম আমরা বেশি কমেন্ট পাই তাহলে আমি আলাদা একটা ভিডিও আপনাদেরকে ওই ব্যাংক স্টেটমেন্ট রিলেটেড বানাবো। আর এরপরে হচ্ছে আপনাদের আরেকটা কোয়েশ্চেন ছিল যে যদি আমি স্টুডেন্ট ভিসায় যাই তাহলে আমার সাথে কি ফ্যামিলি যেতে পারবে কি না। আমি এখানে দেখেছি যে যারা মাস্টার্স করতে আসে বা যারা আপনার পিএইচডি করতে আসে ওনারা সাথে ফ্যামিলি নিয়ে আসে, এবং এখানে আসার পরে একজন পাকিস্তানি আছে আমাদের বাসার পাশেই থাকেন, উনি পিএইচডি করছিল, উনি 3 বছরের জন্য পিএইচডি করতে এসেছে, ওনার ওয়াইফকে নিয়ে এসেছে এবং আসার পরে দেখলাম যে ওনার একটা মেয়ে বেবিও হয়েছে এবং বেবিটার বয়স এখন 2.5 বছর এবং সেই বেবিটা কিন্তু স্কুলেও পড়াশোনা করছে। আর এখানে যেহেতু পাবলিক স্কুলে পড়াশোনা করে বাচ্চাটার পড়াশোনা একদম ফ্রি। ওনার ওয়াইফকে দেখলাম যে নতুন করে আবার ওনার হাজব্যান্ডের কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওনার হাজব্যান্ড জব সার্চ করছে আর ওনার ওয়াইফ আবার নতুন করে একটা পিএইচডির জন্য অ্যাডমিশন নিয়েছে, 3 বছরের পিএইচডি। তো ফ্রান্সে কিন্তু আসলে এডুকেশন সিস্টেমটা ডিফারেন্ট, বাংলাদেশের সাথে ফ্রান্সের এডুকেশন সিস্টেম অনেক ডিফার করে আসলে। তো যদি আপনাদের এডুকেশন সিস্টেম সম্পর্কে জানার থাকে আমাদেরকে কমেন্ট করে জানালে ফ্রান্স এডুকেশন সিস্টেম নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে ডিসকাস করব, কারণ এই ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, আল্লাহ হাফেজ। অনেক